বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমাইল জারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের আস্থা। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিশেষ ব্যক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা পেয়েছি ওয়াকার এ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা দেখছি যে আসলে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা সংশয় তৈরি হয়েছে। কন্টিনিউয়াসলি তারা পুঁজি হারিয়ে, বিনিয়োগকারীদের মধ্যে এখন একটাই প্রশ্ন যে তারা হারানো পুঁজি কিভাবে করে পাবে, এবং বাজারে আস্থা ফেরানোর জন্য আপনারা যারা বাজার নিয়ে কাজ করছেন তারাও নানান রকম পদক্ষেপের কথা বলছেন বিনিয়োগকারীদের জন্য। আমি একটু শুনতে চাই যে আসলে বর্তমান যে কন্টিনিউয়াসলি বাজার পড়ছে এর আসলে কারণ কি? দেখুন, এখানে কয়েকটা ফ্যাক্টর আছে কিন্তু বাজার পড়ার পিছনে। আমি মনে করবো যে আগে আমাদের যে মেইন যে আমাদের যে সংস্থা বিসেকের এখন একটা সময়ের দাবি হয়ে গেছে যে আমরা আর ফ্লোর প্রাইসে কখনো ফেরত যাব না। এই ধরনের একটা আসা উচিত যে এই দেশে, যে দুনিয়ার কোনো দেশে 18 ঘন্টা ফ্লোর প্রাইস ছিল না, সেখানে আমাদের এখানে দুই কিস্তিতে, একটা ছিল প্যান্ডেমিকের সময়, আরেকটা হলো যে আপনার 2022-এর পরে আপনার প্রায় 18 মাস ছিল পুঁজি ফ্লোর প্রাইসে ছিল। এবং এরপরে এটার সঙ্গে ছিল আরেকটা জিনিস হলো 6 সার্কিট ব্রেকার। সো এই দুটা জিনিস কিন্তু একটা আপনার কোয়েসিভ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে, আ ফিয়ার ফ্যাক্টর অ্যামাং দি ইনভেস্টার্স। আর আমাদের দেশে মার্কেটটা কিন্তু নট আ স্ট্রাকচার্ড মার্কেট। আমাদের মার্কেটটা কিন্তু ইমার্জিং মার্কেটও না, আমাদের মার্কেট হলো যে ফ্রন্টিয়ার মার্কেট। তো ফ্রন্টিয়ার মার্কেটে যতগুলি উপাদানগুলি আছে সবই আছে এখানে। বেসিক্যালি সব আমাদের এখানে কর্পোরেট ইনভেস্টার অনলি 22-23%। রেস্ট আর দি আপনার ইনভেস্টার হলো যে আপনার রিটেল ইনভেস্টার, যাদের রিসার্চ করা বা ভালো করে করার, তাদের ওই ধরনের আমরা ফান্ড ম্যানেজার হিসাবে যেসব জিনিস আমরা দেখি, আমাদের লোকজনকে দিয়ে আমরা রিসার্চ করি, সেই ধরনের হয়তো তাদের কাছে ওই ইয়েটা নেই। তো সেখানে একটা রিউমার্স আর একটা ফিয়ার ফ্যাক্টরগুলি কাজ করছে। আরেকটা জিনিস হলো যে ইদানিং যেটা দেখছি যে আপনার বেশ কিছু বড় বড় ফাইন এসছে। কিন্তু আমি মার্কেটের সঙ্গে জড়িত 35 বছর প্লাস। তো আমি দেখেছি এখানে আমাদের বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের শাস্তি আরোপ করা হয়, কিন্তু অ্যাকচুয়ালি কি এই শাস্তি আরোপ করা হওয়ার পরে ওটা পরে যে ফলো আপগুলি, যে এনফোর্সমেন্ট ওইগুলি আমরা দেখি নেই। সো আমি সবসময় বলি যে জুরাসিক পার্কের ডাইনোসর আর বারবয়ের থ্রিতে, যখন ডাইনোসরগুলি জানতেন যে তাদের বারবয়ের ক্রস করতে গেলে দে উইল বি ইলেকট্রিকিউটেড, তখন কিন্তু কখনো বারবয়ের ক্রস করতো না। যখন জানে যে তাদের এখানে কিছু হয় না, তখন থেকে কিন্তু বারবয়ের ক্রস করা শুরু করলো এবং দে স্টার্টেড ইটিং পিপল। সো সেম থিং হ্যাজ হ্যাপেন হিয়ার অ্যাজ ওয়েল। যারা যে অ্যাকচুয়াল দোষী, তো এগুলি একটু সমন্বয়হীনতার একটা ব্যাপার থাকতে পারে। কারণ প্রসেসটা যদি ঠিকমতো ফলো করা হয়, খালি বিসেক না, এখানে মধ্যে অন্যান্য যারা এজেন্সিগুলি আছে, তারপর আমাদের যে পলিসি লেভেলে হাইয়েস্ট লেভেল থেকে ব্লেসিংসগুলি থাকাটা খুব বাঞ্ছনীয়। আমরা দেখছি যে শাস্তি আরোপ হচ্ছে, তারপর কিন্তু বিভিন্ন আইন কানুনের ফকে এগুলো চলে যাচ্ছে কিন্তু। সো দিজ আর অল রিজন ফর দি ডিপ্রেস মার্কেট এখানে। এবং এখানের সঙ্গে গভর্নেন্স আমি নিয়ে আসবো। আপনি যদি এখনকার মার্কেট দেখেন, আমি কখনো দেখি নেই যে বেশ কিছু ভালো ভালো শেয়ার, আমি বলছি যে ধরেন লার্জ সিক্লিক্যাল শেয়ারস লাইক বিএটি, গ্রামীণ ফোন, আমি জাস্ট নাম ধরে বলছি, ব্যাংকিং সেক্টর মানে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এই ধরনের শেয়ারগুলি এত লো মাল্টিপলে চলছে আমি কখনো দেখিনি। কিন্তু তারপরেও কিন্তু মার্কেট পড়ছে। এবং এগুলি একটা কারণ হলো যে আপনার ফরেন ইনভেস্টাররা বিক্রি করছে, তাদের কিন্তু 3-4% অফ দ্য ইনভেস্টমেন্ট কিন্তু বাংলাদেশ মার্কেটে। তো সেখানে ওরা যখন বিক্রি করছে, তারা কিন্তু এখানে কিনছে কারা? এখানে যে রিটেল ইনভেস্টাররা। এবং এই ফ্লোর প্রাইস বলেন বা সেখানে আপনার ধরেন মার্কেট রাখতে পারছে না। আমি যদি একটা উদাহরণ ধরে বলি, বিএটি 2022-এর জুনে এটা ফেয়ার মার্কেট প্রাইস ছিল 1000 টাকা। আমরা দেখেছি ফ্লোর প্রাইসের সমানে 530-এ চলে আসে, তুলে দেওয়ার পরে 305 টাকা লেভেলে চলে আসছে। সো এই ধরনের লেভেলে কিন্তু আসে। এইটার সঙ্গে ইমোশন জড়িত, এইটার সঙ্গে
মেইনলি রিটেল ইনভেস্টররা তাদের মানে হুজুকি কেনাবেচার জন্যই কিন্তু এই জিনিসগুলি হচ্ছে। কিন্তু আমরা শুনবো আরো, যেহেতু আমাদের সাথে একজন অর্থনীতিবিদ রয়েছেন। আমি একটু স্যার আপনার কাছে জানতে চাই যে এই যে মার্কেটের আসলে এখনকার যে পালস, আমরা দেখি যে যে কোনো বিষয়ে বাজার খুব সেন্সিটিভ হয়ে যায়, এবং বিনিয়োগকারী যারা তারাও কিন্তু আসলে বাজার এক্সপেকটেশন রাখে অনেক বেশি, কিন্তু তারা স্টেবল মার্কেট চায়, কিন্তু স্টেবল মার্কেট পায় না। এই যে এখনকার যে ইস্যুগুলো আছে, পলিটিক্যাল আনরেস্ট, তারপরে যেটি বললেন তারল্য সংকট, এখন আমরা দেখছি প্রকট, সব মিলিয়ে কিন্তু বিনিয়োগকারীরা এখন একটা অস্থির অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং তাদের এখন একটাই টেনশন যে আমরা যে পুঁজি হারাচ্ছি, এই পুঁজি আবার আমরা কিন্তু ব্যাক করতে পারবো কিনা। এমন একটা পরিস্থিতিতে যেভাবে আসলে উনি যেহেতু মার্কেটের সাথে ডিরেক্টলি ইনভলভ, বিশ্লেষণ যেভাবে করলেন, আপনি একজন ইকোনমিস্ট হিসেবে কি সেমভাবে আপনি বাজারটাকে দেখছেন? প্রশ্নটি হচ্ছে যে বিনিয়োগকারীরা আসলে আস্থাহীনতায় ভুগছেন, তারা ক্রমাগত তাদের যে বিনিয়োগ লব্ধ অর্থ সেটা হারাচ্ছেন। দ্যাট মিনস তাদের যে পুঁজি মানে সেটা কমে যাচ্ছে। এখন এখান থেকে ফেরার কোনো উপায় আছে কিনা, আমি সত্যিকার অর্থে যদি বলতে চাই, এটা একটা আসলে চাহিদা এবং যোগানের একটা মানে বড় ধরনের একটা গ্যাপ আছে। আমাদের ক্যাপিটাল মার্কেটের যে কন্ডিশন মূলত হচ্ছে 3 ধরনের ক্যাপিটাল মার্কেটের কথা আমরা জানি থিওরিটিক্যালি। একটি হচ্ছে উইক ফর্ম, আর একটা হচ্ছে স্ট্রং ফর্ম, আর একটা হচ্ছে সেমি স্ট্রং অথবা সেমি উইক আমরা বলে থাকি মাঝামাঝি। তো আমাদের এখানে মোটেই এটা স্ট্রং ফর্ম এফিসিয়েন্ট ক্যাপিটাল মার্কেট নয়। এখানে কোম্পানি সমূহের যে সমস্ত ফ্যাক্টরের কারণে একটা শেয়ারের দাম বৃদ্ধি পাবে অথবা দাম কমবে, এই সেন্সিটিভ যে ইনফরমেশনগুলো এটা সত্যিকার অর্থে রিফ্লেক্টেড হয় না। তাহলে আপনি বলতে পারেন যে এখানে তাহলে শেয়ারের দাম কিভাবে নির্ধারিত হয়। শেয়ারের দামের জন্য হচ্ছে মূলত সত্যিকার অর্থে বলতে গেলে যে কোনো একটা কোম্পানির কথা আপনি চিন্তা করেন, সেই কোম্পানিটার শেয়ারের দাম তখনই বৃদ্ধি পাবে যদি তাদের বিজনেস ভালো হয়। বিজনেস ভালো মানে কি? ম্যানেজমেন্ট ভালো না, বিজনেস ভালো অর্থটা হচ্ছে যে তাদের উৎপাদন বেশি হচ্ছে এবং সেই উৎপাদিত সামগ্রী, সেটা সেবা হতে পারে অথবা দ্রব্য হতে পারে, সেটা বাজারে ভালো একটা দামে বিক্রি হচ্ছে এবং বিক্রয়কৃত অর্থ থেকে তাদের ভালো রেভিনিউ হচ্ছে। রেভিনিউর তুলনায় তাদের খরচটা কম মানেটা হচ্ছে তাদের নেট প্রফিট বেশি। নেট প্রফিট বেশি মানেটা হচ্ছে এটা ট্যাক্স আফটার যদি আমরা ক্যালকুলেট করি তাহলে শেয়ার প্রতি হচ্ছে যে আয় সেটা হচ্ছে বেশি, যেটা বিনিয়োগকারীরা এক কথায় বলে থাকেন যে আর্নিং পার শেয়ার। এখন বাংলাদেশের যে কোম্পানিগুলো এনলিস্টেড আছে শেয়ার বাজারে, এই সমস্ত কোম্পানির যদি আমরা বিস্তর মানে ফান্ডামেন্টাল আমরা যদি অ্যানালাইসিস করি, এদেরকে কিন্তু হচ্ছে দেখবেন যে এদের যা আয় হচ্ছে তার চেয়ে হয়তো বেশি দেখানো হয়েছে। তাদের হচ্ছে যারা অডিটর আছে তারা হয়তো সঠিকভাবে এগুলো তুলে ধরেননি, যারা নিয়ন্ত্রণকারী সংস্থা আছে তারা হয়তো এটা দেখভাল করেননি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বিনিয়োগকারীরাও ভালোভাবে আসলে বুঝতে পারছেন না কোম্পানির অবস্থান। বিনিয়োগকারীদের ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে যে এখানে ওয়াকার ভাই ইতিমধ্যে হিন্টস দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের এখানে ফিনান্সিয়াল লিটারেসি যেটা তার তীব্র সংকট আছে। আমি কাউকে দোষারোপ করছি না, এটা হয়তো আমাদের যে মানে পরিবেশগত যে বিষয়, আমাদের যে শিক্ষা দীক্ষার যে পরিবেশ সেখানে আসলে হয়ে ওঠেনি যে একজন ব্যক্তি বিনিয়োগকারী তার কষ্টার্জিত সম্পদ অর্থ সে যখন এখানে বিনিয়োগটা করছে সে কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারছে না, তার কাছে সঠিক ফ্রি ফ্লো অফ ইনফরমেশন নেই, তার কাছে অ্যাসিমেট্রিক ইনফরমেশন আছে, এখানে একটা মাৎসন্যয় ভাব আছে। মাৎসন্য নিশ্চয়ই আপনি জানেন, যেখানে হচ্ছে বড় বড় মাছগুলো ছোট মাছকে গিলে খায়, ঠিক আছে। যে সুতরাং আমাদের এখানেও যারা গ্যাম্বলারদের ব্যাপক উপস্থিতি আছে, নিয়ন্ত্রণকারী সংস্থা তাদের হচ্ছে খুব বেশি মাত্রায় যে দেখভাল বা সুশাসন ছিল এটা আমরা দেখিনি খুব বেশি, এবং কোম্পানিগুলো যখন হচ্ছে ফুলে ফাঁপিয়ে তারা হচ্ছে তাদের প্রফিট বা রেভিনিউ এটা যখন বাড়িয়ে দেখিয়েছে, কোম্পানিগুলোর এই দশা দেখে হয়তো বিনিয়োগকারীরা আকৃষ্ট হয়েছে। কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে এখান থেকে তারা তো আসলে সত্যিকার অর্থে এটা ট্রু রিফ্লেকশন না, যখন হচ্ছে এটা পরবর্তীতে তারা যখন আবার এটা বিক্রি করতে গেল প্রাইসটা অ্যাডজাস্ট হচ্ছে এবং শেয়ারের দামটা কমে যাচ্ছে। এটা যেভাবে সত্যি, আরেকটা বিষয় একটু এখানে হাইলাইট করতেই হবে, সেটা হচ্ছে যে এখানে এই শেয়ার প্রাইসের পিছনে কিন্তু যে কারসাজিটা ব্যাপক কিন্তু ছিল। কিছু মানুষ আছে তারা হচ্ছে শেয়ার বাজারে যায়, এটা হচ্ছে আঙ্গুল ফুলে শুধু কলা গাছ হওয়ার জন্য না, সেটি তো বললেন যে ফাইনও হচ্ছে, আঙ্গুল ফুলে বট গাছ হওয়ার মতো। ফাইন যেটা হচ্ছে
আপনি মনে করেন 100 টাকা আপনি ওখান থেকে গ্যাম্বলিং করেছেন, আপনার 10 টাকা এখান থেকে আপনার ফাইন হচ্ছে, এখানে তো তার রিওয়ার্ডই হচ্ছে, নেট রিওয়ার্ড পাচ্ছে, সে তো নেট আসলে কোনো শাস্তি পাচ্ছে বলে আমরা মনে করছি না। তো সুতরাং আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে সার্বিক দিক থেকে চিন্তা করলে যারা বিনিয়োগকারী তাদেরকে হচ্ছে আপনার ফিনান্সিয়ালি লিটারেট হতে হবে, তাদেরকে বুঝে শুনে বিনিয়োগে যেতে হবে, এবং যারা নিয়ন্ত্রণকারী সংস্থা আছে তারা মার্কেটটাকে যাতে দক্ষ বা ইফিশিয়েন্ট মার্কেটে রূপান্তরিত হতে পারে সেই জন্য যথাযোগ্য ব্যবস্থা নিতে হবে। আপনার কথাতেই যদি আমি আসি, আপনি বলছেন যে বিনিয়োগকারীদের লিটারেসি নিয়ে বাজারে আসতে হবে, আবার আপনি বলছেন যে কোম্পানিগুলো তার সঠিক চিত্র তুলে ধরতে পারছে না। তো বিনিয়োগকারী যতই লিটারেসি নিয়ে বাজারে আসুক না কেন, কোম্পানি যদি পারফরম্যান্সের চিত্র সঠিকভাবে না আসে তাহলে তো বিনিয়োগকারীরা প্রতারিত হবে। সেটা দেখার দায়িত্ব হচ্ছে রেগুলেটরি এজেন্সির। এখন আমি আপনার কথায় আছি, যেহেতু আমাদের সংস্কার কমিটি গঠন করা হয়েছে, সেই ক্ষেত্রে কি আসলে আপনি কোনো পরামর্শ দিবেন কিনা আপনার কাছ থেকে আমি শুনবো। তার আগে একটু আমার মনে হয় ওবাকা সাহেব বলতে চাচ্ছেন। আমি আপনাকে বলি, এখানে ভালো কোম্পানিগুলি এখানে খুব একটা আসতে চায় না। এখানে কিছু, এটা কিন্তু আমাদের খালি বিসেককে বললেই হবে না, কিন্তু এখানে কিন্তু সরকারের একটা পলিসি থাকতে হবে, এনবিআরেরও একটা ইয়ে থাকতে হবে। আপনি দেখেন যে বাংলাদেশে অনলি 2% অফ লার্জ কর্পোরেটস আর লিস্টেড, কিন্তু কেন আসে না এখানে? আপনার তো আপনি যখন পুঁজিবাজারে আসবেন, আপনি তো বেসিক্যালি পুঁজিবাজার শুড বি এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। লং টার্ম ফাইন্যান্সিংয়ের মেইন সোর্সিং হলো যে পুঁজিবাজার। আমাদের এখানে হয় না কেন? আপনি দেখবেন যে ফর এক্সাম্পল একটা ভালো কোম্পানি যদি একটা লোনের জন্য অ্যাপ্লাই করে কোনোখানে কোনো ইয়েতে, সেটা 2 থেকে 3 মাস 4 মাসের মধ্যে তার লোন পেয়ে যাচ্ছে। কিন্তু আপনি যখন ওরা যখন এইটার জন্য ক্যাপিটাল রেজিংয়ে, ইকুইটি রেজিংয়ের জন্য মার্কেটে আসে, সেখানে আপনার 3 বছর লাগে, 4 বছর লাগে একটা কোম্পানিকে পারমিশন, মানে অ্যাপ্লাই তো করা থেকে পারমিশন পেতে। তারপরে আপনার লকিং সিস্টেম রেখেছে। কে এখানে আসবে এই ধরনের একটা ইনভেস্টমেন্টে আসতে? আপনার এনবিআর ক্ষেত্রে বলছি, যে কোনো আমাদের উচিত ভালো কোম্পানিগুলিকে এখানে লিস্টেড করার জন্য যে অ্যাটলিস্ট প্রথম 5 বছর 20%, মানে আপনার আমি বলছি লিস্টেড অ্যান্ড আনলিস্টেড কোম্পানির যে ট্যাক্স ইয়েটা, আর লিস্টেড কোম্পানি একটা 15% ব্র্যাকেট থাকা উচিত। আপনি যদি লুক অ্যাট হংকং, লুক অ্যাট আদার কান্ট্রিজ, দেয়ার কিন্তু এখানে কিন্তু আপনার 15% একটা গ্যাপ আছে। আমাদের ছিল আগে 10%, এর আগে করা হয়েছে, পরে আবার করা হয়েছে 7.5%, এখন গত বছর থেকে সেটা 5% নিয়ে এসছে। ভালো কোম্পানি কেন আসবে এখানে? আমরা আরো শুনবো, আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি বিজনেস মিরর অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আপনার সাথে আমরা বলছিলাম যে যেভাবে আসলে আলোচনা হচ্ছিল, আমরা দেখছি যে বর্তমান ইন্টার্ম গভর্নমেন্ট অনেকগুলো সংস্কার কমিটি করেছে, এনবিআর সংস্কার কমিটি করেছে, এবং তারা চেষ্টা করছে যাতে সেই জায়গাগুলোতে আরো বেশি আসলে ডেভেলপ করা যায়। অন্তর্বর্তীকালীন সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তারা বিভিন্ন খাতে সংস্কারের নিমিত্তে যে সমস্ত কমিটি করেছে, অনুরূপভাবে পুঁজিবাজার সংশ্লিষ্ট খাতকে সংস্কারের লক্ষ্যে তারা কমিটি করেছে। কমিটিতে যারা আছেন তারা বিজ্ঞ ব্যক্তিবর্গ মিলেই কাজগুলো করছেন। তাদের উদ্যোগকে আমরা সফল হোক এটা চাই। তো সাথে সাথে এটাও বলতে চাই, দেখুন ইতিপূর্বে যে কমিশনগুলো এসেছে, মানে আমি এক্সচেঞ্জ কমিশনের কথা বলছি, তারা মূলত হচ্ছে ওই যে মাছরাঙা যে বড় বড় রুই কাতলা যারা, বলে তাদের সহযোগী হিসেবে কাজ করেছে। আপনি বিশেষ কোনো কোম্পানিকে এরকম হাজার হাজার কোটি টাকা এখান থেকে উত্তোলনের সুযোগ দিলেন, ওই সময় বলা হলো যে না, এরা অ্যাডজাস্ট করতে পারবে, এদের যে সম্পদ আছে সে তুলনায় হচ্ছে দায়টা তেমন বেশি না। কিন্তু এগুলো হচ্ছে জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ড এখন দেখেন যে কোম্পানিগুলোর বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, পলিটিক্যাল রিজিম চেঞ্জ হলো, কোম্পানির ম্যানেজমেন্ট ভেঙে চলে গেছে, কেউ হয়তো শাস্তির আওতায় আছে, কেউ জেলে পুরে আছে, কিন্তু আলটিমেটলি এই কোম্পানিতে যারা হচ্ছে বন্ডগুলো কিনলো, বলে এদের যারা 10 বছর 15 বছর পরে, এবং অনেকে ব্যাংক গ্যারান্টি দিল, বলে যে এই ব্যাংক গ্যারান্টি দিয়ে সেই ব্যাংকও তো দেউলিয়া হওয়ার পথে চলে গেছে। তো সুতরাং আপনি চিন্তা করেন যে বিনিয়োগকারীদের পক্ষে কে কথা বলেছে? সরকারও কথা বলেনি, সরকার নিযুক্ত যে কমিশন তারাও কথা বলেনি, অথবা ওই সময় যারা হচ্ছে মার্কেট নিয়ে ভোকাল ছিলেন তারাও কিন্তু বিনিয়োগকারীদেরকে সচেতন করেন নাই। সুতরাং আমার কাছে মানে যেটা মানে ইস্যু যেটা, সেটা হচ্ছে বিনিয়োগকারীদের বন্ধু হতে হবে, বিনিয়োগকারীদেরকে আস্থায় নিতে হবে। ভাই যেটা বললেন যে সত্যিকার অর্থেই আপনি যদি কোনো ভেঞ্চারের দিকে যান, আপনি একটা বিনিয়োগ করতে চান, কোনো একটা কোম্পানি স্টার্ট করতে চান, আপনার প্রাথমিক যেটা সেটা হচ্ছে যে আপনার শেয়ার বাজার থেকে আপনি মূলধন সংগ্রহ করবেন, আপনি এখান থেকে বন্ড ইস্যু করে লং টার্ম ফান্ডিং করবেন। তো সেগুলো যদি করার জন্য হচ্ছে জনগণকে আপনি
মানে তাদেরকে আস্থায় নিতে হবে। আস্থায় নেওয়ার জন্য তাদেরকে বোঝাতে হবে যে এখানে শুধুমাত্র ক্যাপিটাল গেইনের আসে। আপনি যেটা বলছেন যে বিনিয়োগকারীরা তাদের তো পুঁজি হারাচ্ছে, পুঁজি কেন হারাচ্ছে? বিনিয়োগকারীদেরও এখানে সচেতনতার কিন্তু সুযোগ আছে। তারা কিন্তু শুধুমাত্র ক্যাপিটাল গেইনের জন্য যদি আসে তাহলে হবে না। যে আপনি কম ঝুঁকিতে দেখা যাচ্ছে যে আপনি 100 টাকা বিনিয়োগ করে রাত পোহালে যদি 200 টাকা এক্সপেক্ট করে বসেন, তাহলে বিনিয়োগকারীদের যে আস্থা, বিনিয়োগকারীদের যে চাহিদা, এক্সপেকটেশন, সেখানেও কিন্তু সংস্কারের একটা প্রয়োজনীয়তা আছে। সেটাই আমি বলছিলাম যে সমস্যা থাকবে, সমাধানও নিশ্চয়ই আছে, এবং এই সংস্কার কমিটি গঠন করার কারণেই হচ্ছে যে অতীতের যে ঘটনাগুলো ঘটে গেছে সেখান থেকে বের করে একটা সুশাসনের জায়গা তৈরি করা, এবং আপনি যে কোম্পানিগুলোর কথা বলছিলেন যে বিভিন্ন ধরনের সমস্যা, এগুলোও কিন্তু আমরা ট্রান্সপারেন্সি এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গা নিশ্চিত করা। সেই জায়গা থেকে কি আপনার কোনো এক্স্যাক্ট প্রস্তাবনা থাকবে যে এনবিআর কমিটি এবং আমাদের ক্যাপিটাল মার্কেটের যে সংস্কার কমিটি, তারা এই কাজগুলো আরেকটু জোরদার করলে হয়তো মার্কেট লং টার্মে স্টেবল হতে পারে? অথবা সহযোগী যে সংস্থাগুলো আছে তারা আসলে সহায়ক ভূমিকা পালন করে। তারা হয়তো ট্যাক্স ছাড় দিতে পারে, কমাতে পারে, বাড়াতে পারে, কিন্তু সত্যিকার অর্থে এখানে যারা কাজ করার মতো প্রতিষ্ঠান তারা হচ্ছে এক্সচেঞ্জ কমিশন। কারণ তাদের সামনে দিয়ে হচ্ছে আমাদের হচ্ছে মানে আপনার এই স্টক এক্সচেঞ্জগুলো এবং তাদের আওতাধীন যেগুলো ব্রোকার হাউস আছে, ডিলার হাউস আছে, তারাই কিন্তু এই সমস্ত কিছুর সাথে জড়িত। আজকে স্বাস্থ্যের আওতায় কিন্তু হচ্ছে এনবিআর আসে নাই, স্বাস্থ্যের আওতায় কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠান না। এই যাদেরকে স্বাস্থ্যের কথা বলা হচ্ছে তারা কিন্তু হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে অথবা স্টক এক্সচেঞ্জগুলোর হচ্ছে আপনার কি বলা হচ্ছে মেম্বার প্রতিষ্ঠান, তারা হচ্ছে ব্রোকার, তারা হচ্ছে ডিলার। তাহলে এই হাউসগুলোর সামনেই, এটা কিন্তু নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের সামনেই কিন্তু তারা হচ্ছে এই অপকর্মগুলো করে ফেললো। তাহলে আমাদের নিয়ম কানুনটা এতই দুর্বল ছিল, অথবা নিয়ম কানুন সঠিক থাকা সত্ত্বেও যারা ওখানে বসেছিলেন তারা হচ্ছে এত অযোগ্য লোক, অথবা তাদের নীতি নৈতিকতায় এত কি কম্প্রোমাইজিং বিহেভিয়ার ছিল, যারা হচ্ছে জনগণের আদর্শ মানে ইন্টারেস্টটা না দেখে তারা হচ্ছে যারা এই লুটপাটের সহযোগিতা ছিল বলে তাদের ইন্টারেস্টটা হচ্ছে দেখভাল করেছে। সুতরাং এখানে আসলে সিস্টেমটাকে আমরা যুগোপযোগী করবো। ভাইদের আরেকটা বিষয়ে আলোকপাত করেছেন, যেটা হচ্ছে আমাদের এখানে দীর্ঘসূত্রিতার একটা বিষয় আছে। আধুনিক অর্থশাস্ত্রে যেগুলো আছে, যেমন সেলফ রেজিস্ট্রেশন আছে। আপনি অনেক আগেই যদি হচ্ছে যেহেতু এই দীর্ঘসূত্রিতা এখান থেকে যদি আপনি বের হয়ে আসতে চান, তাহলে আপনি আগে থেকেই অনুমতি নিয়ে রাখলেন, এই বিধিবিধান কিন্তু আছে। তো সুতরাং তারপরে ধীরে ধীরে হচ্ছে আপনার এটা তো স্টকে আছে, ধীরে ধীরে এখান থেকে আপনি ছাড় করে মানে দীর্ঘসূত্রিতে এটা চাইলে হয়তো কমানো সম্ভব। আমার কাছে মনে হয় নিয়মকানুন যা আছে একেবারে খারাপ না, কিন্তু এগুলো ইমপ্লিমেন্ট যদি আমরা করতে পারি যথাযোগ্যভাবে, তাহলে বিনিয়োগকারীদের আস্থা হয়তো ফেরানো সম্ভব বলে আমি মনে করি। আপনার প্রোগ্রামের মাধ্যমে একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে এনবিআর এর কাছে। এনবিআর সাধারণত আমরা দেখছি বেশ কয়েক বছর ধরে রেভিনিউ সেন্ট্রিক বাজেট দিয়েছে। we need to come out of that আমাদের, বিকজ আমরা মাত্র 7% যারা ট্যাক্স আমরা দিচ্ছি তাদেরকেই বিভিন্ন ভাবে আরও ট্যাক্স করা হচ্ছে, কিন্তু এটা বিনিয়োগ বান্ধব করা উচিত। কিন্তু সেখানে একটু আগে আমি যে বলছিলাম যে ফর এক্সাম্পল ভালো কোম্পানি যদি এখানে লিস্টেড হতে চায়, তো একটা লিস্টেড কোম্পানি আর আনলিস্টেড কোম্পানির মধ্যে একটা মিনিমাম 15 ইয়ার্সের একটা 15% ট্যাক্সের একটা ইয়ে থাকতে হবে। তখন আমরা দেখবো যে ভালো ভালো কোম্পানিগুলি আসবে। বিনিয়োগ করার জন্য যে ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করা উচিত, আমরা বিদেশি বিনিয়োগের কথা বলছি, বা বিদেশি বিনিয়োগ এখানে কয়টা আসছে বা কতটুকু। ইভেন মায়ানমার ইজ অ্যাট্রাক্টিং মোর ফরেন ইনভেস্টমেন্ট দেন বাংলাদেশ। তো সেখানে আমরা কেন আসছে না, ওই কেনটার উত্তরটা নিয়ে আমরা যারা মার্কেট মিডিয়ারি আছে বা অন্য যারা আছে তাদের সঙ্গে থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে বসে এই ধরনের নিয়ম নীতি করা উচিত। সো তখন একটা স্থিতি আসছে কিন্তু মার্কেটে। তো এবং আমাদের বন্ড মার্কেট নিয়ে কথা বলছি, বন্ড মার্কেটও কিন্তু আমাদের বিভিন্ন ক্লাসিফিকেশন অফ বন্ড থাকা উচিত। কিন্তু তখন কিন্তু স্ক্রিপ্টের সংখ্যা বাড়বে, আমাদের যত স্ক্রিপ্টের সংখ্যা বাড়বে তত বেশি বাইরের বিনিয়োগও আসবে। জি, একটু স্যার আমাদের হাতে যেহেতু একদমই সময় নেই, আমি একটু আপনার কাছে জানতে চাই যে তারল্য সংকট তো বলা হচ্ছে প্রকট, এবং এই দিক থেকে আমরা দেখছি যে টাকা ছাপিয়ে হলেও পুঁজিবাজারে সহযোগিতা করা হচ্ছে, এবং ব্যাংকিং খাতে মানে ব্যাংকিং খাতে সহযোগিতা পেলেই আসলে ব্যাংকগুলো পারফর্ম করবে, তখন আসলে পুঁজিবাজারে সেক্টর বেসিসে ভাইব্রেন্ট কোম্পানিগুলো হতে পারে। তো এখানে যেটা মনে হয় যে বাজারকে আরো প্রতিযোগিতামূলক করা উচিত। দেখুন একটা কোম্পানি, যেহেতু ভাই বারবার ভালো কোম্পানির কথা বলছেন, যে যারা শেয়ার বাজারে আসতে পারছে না বা আসতে চায় না, কেন আসবে?
তার যদি বিকল্প অর্থায়ন এর যদি সুযোগ থাকে, সে চাইলেই ব্যাংকে গেলে হয়তো 15 দিন 1 মাসের মধ্যে সে কয়েকশো কোটি টাকা এখান থেকে হয়তো লোন করতে পারে, বড় করতে পারে। এবং তার যদি হচ্ছে কস্ট অফ বরোয়িং এর তুলনায় রিটার্ন অন ইনভেস্টমেন্ট বেশি হয়, তাহলে সে তো আসলে ওই পুঁজিবাজারে ঝক্কি ঝামেলায় কেন যাবে? সুতরাং আমার যেটা কথা এখানে হচ্ছে যে আমাদের আর্থিক খাত এটাকে ডাইভার্সিফাইড করতে হবে। ডাইভার্সিফিকেশনের জন্য যেটা হচ্ছে যে যারা হচ্ছে আর্থিক বাজার প্রতিষ্ঠান, দ্যাট মিনস মানি মার্কেট ইনস্টিটিউশনস, ফর এক্সাম্পল ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক কিন্তু বাই ডেফিনেশন এর দীর্ঘমেয়াদী ফান্ডিং করতে পারে না। এরা হচ্ছে ডিপোজিটরি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ডিএফআই। তো 4 ধরনের ডিএফআই আছে, বাণিজ্যিক ব্যাংক আছে, সেভিংস অ্যান্ড লোন অ্যাসোসিয়েশন আছে, সেভিংস ব্যাংক আছে, ক্রেডিট ইউনিয়ন আছে। এর বাইরে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো, যেমন ধরুন ইনভেস্টমেন্ট ব্যাংক আছে, পেনশন ফান্ড আছে, অথবা মিউচুয়াল ফান্ড আছে। তো সুতরাং এই সমস্ত প্রতিষ্ঠানকে আমাদেরকে ভাইব্র্যান্ট করতে হবে, এবং যারা পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করবে তাদের এখানে হচ্ছে লুক্রেটিভ একটা, যেটা ইতিমধ্যে ভাই বলেছেন, কিন্তু আলটিমেটলি যেটা দরকার যে অন্যান্য চ্যানেল থেকে, বিকল্প চ্যানেল থেকে যে অর্থ সংগ্রহের যে সুবর্ণ সুযোগ, ওকে, তাহলে সেটাকে কিছুটা হলেও লিমিট করতে হবে। এবং ব্যাংকগুলোকে বলতে হবে যে তোমাদের তো এটা মূল কাজ না, তোমরা হচ্ছে স্বল্প মেয়াদে ফান্ড নিয়ে এসে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করছো। আজকে যে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পথে, অনেকগুলো ব্যাংক আছে তারা লিকুইডিটি ক্রাইসিসে পড়ে গেছে। আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশ ব্যাংক তারা হচ্ছে টাকশাল থেকে টাকা চাপিয়ে এই সমস্ত ব্যাংকে সহযোগিতা করছে। এটা কেন করছে? এটা তো বাংলাদেশ ব্যাংকের মূল কাজ না। হ্যাঁ, জনগণ এখানে টাকা রেখেছে, ব্যাংকগুলো কিভাবে তারা দেউলিয়া হলো? তাহলে এখানে সুশাসনের ঘাটতি ছিল, আইন কানুনের এখানে অভাব ছিল, তো সেগুলো হচ্ছে টেক ওভার করা উচিত। বাই দ্য ওয়ে, আলটিমেটলি যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে পুঁজিবাজার না, শুধুমাত্র আমাদের ফিনান্সিয়াল মার্কেটস অ্যান্ড ইনস্টিটিউশনস, এখানে হচ্ছে ডাইভার্সিফিকেশন দরকার। নতুন নতুন প্রতিষ্ঠান, তাদেরকে এখানে লাইসেন্স দেওয়া উচিত, যাতে করে ব্যাংকের কম্পিটিশন আসে, এখানে পুঁজিবাজারের কম্পিটিশন আসে, এবং হচ্ছে আমাদের পুঁজিবাজারটা এক কথায় যেটা হচ্ছে দক্ষ, মানে ইফিসিয়েন্ট ক্যাপিটাল মার্কেটে রূপান্তরিত হয়। সেটা সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের যারা বিনিয়োগকারী তাদের আস্থাটা ফিরবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি যে নতুন বছর আসলে 2025 বিনিয়োগকারীদের প্রত্যাশা এবং কাঙ্ক্ষিত বছর হবে, যেখানে বিনিয়োগকারীরা যে সংস্কারগুলো চাচ্ছে, সংস্কার কমিটি সেই কাজগুলো করে তাদেরকে একটি স্থিতিশীল পুঁজিবাজার উপহার দেবে, যেখানে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে পারবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।